বাংলাতে একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রতিদিন আমরা ছোট বড় মিলিয়ে হাজারটা সিদ্ধান্ত নিই, কিন্তু কখনো ভেবেছেন কেন আমরা জেনে বুঝে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই? পেশাগত জীবনে কেন আমরা প্রায়ই যুক্তির বদলে আবেগের ফাঁদে পড়ি? বিজ্ঞান বলছে আমাদের চিন্তার একটি অন্ধকার দিক রয়েছে। আমাদের মস্তিষ্কের নিউরোসায়েন্স এবং নানা রকম কগনিটিভ বায়াস বা মানসিক পক্ষপাত আমাদের যুক্তিহীন আচরণ করতে বাধ্য করে। কিন্তু এই ফাঁদ থেকে বের হয়ে চিন্তাকে কিভাবে সঠিক কর্ম ও সিদ্ধান্তে রূপান্তর করা যায়, ঠিক এই প্রশ্নেরই একটি সায়েন্টিফিক ও প্র্যাকটিক্যাল গাইডলাইন হলো ভাবিয়া করিও কাজ বইটি। বইটি লিখেছেন আমাদের সবার পরিচিত আসিফ ইকবাল স্যার। বইটি সাধারণত কোনো মোটিভেশনাল বই না, বরং এটি আপনার ব্রেইনকে রিওয়্যার করার 4টি ধাপ নিয়ে আলোচনা করে। বইটি শুরু হয়েছে 3টি ভিন্ন ঘটনার মাধ্যমে, যে ঘটনাগুলো আমাদের সমাজে প্রচলিত ঘটনা। তুর্য, ফাহামিদা, সিদ্দিকী পরিবার, গল্পগুলো এই লেখাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। যদি প্রথম থেকে শুরু করি, প্রথম পর্বে লেখক আমাদের চিন্তা শক্তির যে ফ্রেমওয়ার্ক, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা, চিন্তার পক্ষপাতিত্ব এবং যুক্তিহীন আচরণ, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই অংশের চিন্তার যে পক্ষপাতিত্ব ব্যাখ্যা করা হয়েছে, সেটা আমাকে সত্যিই নতুন করে আমার চিন্তাগুলোকে ভাবতে বাধ্য করে। সাথে অ্যাঙ্করিং বিষয়টা বেশ ইন্টারেস্টিং। আলোচনা বেশ দীর্ঘ, তবুও না করলেই না। আমাদের চিন্তার যে পক্ষপাতিত্ব বিষয়টা, সেইটা লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন, ওইটা বইয়ের উদাহরণ দিয়ে আপনাদের বোঝালে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি একটু বই থেকেই পড়ে শোনাই আপনাদের। মনে করুন আপনি একটি গাড়ি কিনবেন। লাল রঙের গাড়ি আপনার পছন্দ। শোরুমে গিয়ে একটি সুন্দর লাল গাড়ি দেখলেন, মন ভরে গেল। সেলসম্যান বলল, গাড়িটা দারুণ, খুবই জনপ্রিয়। আপনি আর কিছু না ভেবে কিনে ফেললেন। 3 মাস পরে জানতে পারলেন যে এই মডেলের গাড়ির ইঞ্জিনে সমস্যা আছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি কি কেনার সময় চিন্তা করেছিলেন? করেননি। আপনি কি বুদ্ধিমান? অবশ্যই বুদ্ধিমান। তাহলে ভুল হলো কেন? কারণ আপনার চিন্তা একটা ফাঁদে পড়েছিল। আপনি যা দেখতে চেয়েছিলেন সেটাই দেখেছেন। অর্থাৎ লাল গাড়ি দেখতে চেয়েছিলেন, সেটাই দেখেছেন। আপনি সেটাকেই ভালো মনে করেছেন। কিন্তু এটা যে রাস্তায় ভালো চলবে কিনা, কিংবা এটার সার্ভিসিং খরচ কেমন, ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা, সেই তথ্য আপনি খোঁজেননি। কারণ আপনার মন ইতিমধ্যে ঠিক করে ফেলেছিল যে গাড়িটাই, এই লাল গাড়িটাই আপনি কিনবেন। সো এটা হচ্ছে কনফার্মেশন বায়াস বা নিশ্চিত পক্ষপাত। এরকম আরও অনেক ফাঁদ আছে, আর এই ফাঁদগুলো এত সূক্ষ্ম যে আমরা বুঝতেই পারি না। এই ফাঁদের সাথে রিলেটেড পরবর্তী যে কথাটা আছে, যেটা আমি বললাম যে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে অ্যাঙ্করিং। অ্যাঙ্করিং বিষয়টা কিভাবে হয়, আমি যদি এই লাল গাড়ির উদাহরণটা দিয়েই বলি, অ্যাঙ্করিং কোনটা হয়েছে, আমি রাস্তায় লাল গাড়ি দেখেছি, অনেক মানুষকে লাল গাড়ি চালাতে দেখেছি। সো আমার মাথায় ওই জিনিসটা সেট হয়ে গেছে যে লাল গাড়ি ভালো। সো ওই জিনিসটা আমার কাছে অ্যাঙ্করিং হিসেবে কাজ করেছে। ফলে সেলসম্যান যখনই আমাকে বলেছে যে আপনি চাইলে লাল গাড়ি নিতে পারেন, আমি সাথে সাথে আর কোনো চিন্তা না করে লাল গাড়িটা নিয়ে নিয়েছি। এখানে লেখক অ্যাঙ্করিং বিষয়ে বেশ কিছু উদাহরণ দিয়েছে। এবার এই বইয়ের 2য় পর্বে আসি। 2য় পর্বে 2টা চ্যাপ্টার আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে। সেটা হচ্ছে যে 1ম চ্যাপ্টার যেটা, সেটা দ্রুত চিন্তা ও ধীর চিন্তার মধ্যে পার্থক্য। 2য় চ্যাপ্টার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে পেশাগত জীবনে অ্যারিস্টটলের মধ্যপন্থা নীতি। এখানে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা সম্পর্কিত। 1ম চ্যাপ্টারের কথায় যদি আসি, যে দ্রুত চিন্তা এবং স্থির চিন্তার মধ্যে। দ্রুত চিন্তার ক্ষেত্রে কি হয়, আমরা কোনো বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমাদের কাছে কোনো প্রস্তাব আসলে, আমাদের কাছে কোনো অপরচুনিটি আসলে, আমরা খুব বেশি চিন্তাভাবনা না করে অপরচুনিটিটা হারিয়ে ফেলবো এই ভয়ে খুব দ্রুত গ্রহণ করে ফেলি। পরবর্তীতে দেখা যায় যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের সিদ্ধান্তে ভুল হয়েছে। অনেক জায়গাতে আমাদের চিন্তার ক্ষেত্রে যেটা করা উচিত ছিল আমরা সেটা করি না। পরবর্তীতে দেখা যায় যে ওই অপরচুনিটিটা আমার কাছে ভালোর থেকে খারাপই বেশি হয়েছে। দ্বিতীয়ত আসে স্থির চিন্তার ক্ষেত্রে, যে আমরা অনেক সময় চিন্তা করি যে দ্রুত চিন্তা করে কোনো সিদ্ধান্ত নিলে হয়তো ভুল হবে। সো এই জায়গা থেকে অনেকে চিন্তা করে, আচ্ছা অনেক ভেবে চিন্তে সময় নেই। তো ভেবে চিন্তে সময় নেওয়ার ক্ষেত্রেও আবার অনেকে এত বেশি সময় নেয় যে তার কাছ থেকে ওই অপরচুনিটি অন্যর কাছে চলে যায়। তো আমরা এত বেশি লেন্দি করব না কোনো কিছু, কোনো চিন্তার ক্ষেত্রে, যে আমার কাছ থেকে ওই সুযোগটা হাতছাড়া হয়ে যায়। এইখানেই আসে যে অ্যারিস্টটলের মধ্যপন্থা নীতি। খুব বেশি দেরি করব না, আবার
খুব দ্রুত সিদ্ধান্ত নেব না। মধ্য পর্যায়ে এমন একটা পর্যায়ে ডিসিশন নেব যেখানে হঠকারিতার সাথে সিদ্ধান্ত নিয়ে ভুল প্রমাণিত হয়ে ক্ষতির শিকারের সম্ভাবনাও থাকবে না। আবার এতটাও দেরি করে ফেলব না যেখানে আমি আমার সুযোগটা হারিয়ে ফেলব। সো সেইখানে মধ্যপন্থা কিভাবে অবলম্বন করা যায়? ধরা যাক আমার কাছে কোনো একটা বিজনেস ডিল এসেছে। বিজনেস ডিল কেমন হতে পারে? আমার কাছে ৳৫,০০,০০০ একটা অফার আসলো, সে বিনিয়োগ করবে। এখন আমি কি সাথে, সাথেই গ্রহণ করব? আমার কাছে মনে হতে পারে আমি যদি এখন গ্রহণ না করি তাহলে হয়তো আমার কাছ থেকে অন্য কারোর কাছে বিনিয়োগটা চলে যাবে। এই ক্ষেত্রে আমরা নেগোসিয়েশন এ যেতে পারি। সহজ নেগোসিয়েশন কেমন হয়? যে ওকে, আপনার বিনিয়োগ করতে চাচ্ছেন, আমরা শুনে খুবই খুশি। আমরা বিষয়গুলো একটু পেপার ওয়ার্ক এ যাই। আমরা আমাদের লয়ারের কাছে যেতে পারি যে ওই কোম্পানিটা কেমন? এ বিষয়ে আমরা একটু খোঁজ খবর নিতে পারি, একটু সময় নিতে পারি এবং সাথে বিনিয়োগকারীর সাথেও কমিউনিকেশন রাখতে পারি। তো এই জিনিসটা যদি আমরা করি তাহলে অপরচুনিটিও লুজ করব না। আবার আমাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেক ক্লিয়ারেন্স থাকবে। সো এই জিনিসটাই আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে এই ২য় পর্বে, যে আমাদের দ্রুত সিদ্ধান্ত এবং ধীর সিদ্ধান্তের মাঝখানে যে মধ্যপন্থা অবলম্বন করার যে উপায়টা, এইটা। এরপরে আমরা যদি ৩য় পর্বে আসি, ৩য় পর্বে সবথেকে বেস্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে আবেগীয় বুদ্ধিমত্তা ও আত্মনিয়ন্ত্রণ। এটার মাধ্যমে যে সঠিক সিদ্ধান্তের অন্তর্গত ভিত্তি তৈরি হয়, সেই জিনিসটা কিভাবে হয়? তো এখানে বাংলাতে যেটা বলা আছে যে আবেগীয় বুদ্ধিমত্তা, সেটাকে আমরা ইংরেজিতে সাধারণত ইমোশনাল ইন্টেলিজেন্স বলি। বর্তমানে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক বেশি কথা হয়। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সই আমাদের মূলত ঠিক করে দেয় যে আমরা কোনো বিষয়ে কতটুকু রিঅ্যাক্ট করব। আমরা রেগে গেলে কিভাবে রিঅ্যাক্ট করব? আমাদের মন ভালো থাকলে আমরা কিভাবে রিঅ্যাক্ট করব? আমাদের মন খারাপ থাকলে আমরা কিভাবে রিঅ্যাক্ট করব? এটা সম্পূর্ণ ইমোশনাল ইন্টেলিজেন্সের পারদর্শিতার উপরে ডিপেন্ড করে। এদিক থেকে বলব যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স অনেকের থেকে অনেকটা বাজে। এ বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করছি। এই বই থেকে বেশ কিছু জানতে পেরেছি। সো এইগুলো হেল্প করবে এবং আপনারাও যারা চান যে আপনাদের ইমোশনাল ইন্টেলিজেন্স আরও বেটার হোক, এই বই থেকে যেই জিনিসগুলো লেখক লিখেছেন, কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সগুলো নিজের বৃদ্ধি করা যায় এবং কেন আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স লুজ করি। সো ওই জিনিসটা আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যে যখন আমাদের বিপদ বা স্ট্রেস আসে তখন কি হয়, আমাদের মস্তিষ্কের আবেগীয় যে অংশ আছে, অ্যামিগডালা বলা হয়, আমাদের যুক্তিবাদী অংশ, যেই যুক্তিবাদী অংশ হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেইটার কার্যকারিতা পুরোপুরি শাটডাউন করে দেয়। আমাদের আবেগীয় অংশ যে অ্যামিগডালা, সেটা আমাদের যুক্তিবাদী অংশকে একেবারে শাটডাউন করে দেয় যখন আমরা স্ট্রেসে যাই বা আমরা রাগান্বিত হই। এই কারণেই আমরা তখন আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স খুব বেশি কাজে লাগাতে পারি না। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অনেকেই আছে অনেক প্র্যাকটিসের মাধ্যমে বা তাদের হয়তো ছোট থেকে প্র্যাকটিস হয় বা ওইরকম পরিবেশের মাধ্যমে বড় হয়। সো তাদের ক্ষেত্রে হয়তো ইমোশনাল ইন্টেলিজেন্স আগে থেকেই অনেক স্ট্রং হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রত্যেককেই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করতে হয়। সো ওই জায়গাতে আমার বেশ ভালো লেগেছে ৩য় পর্বে। এবং ৪র্থ পর্বে যদি সবার শেষে আসি, তাহলে সবার শেষের পর্বগুলোতে আমরা যে ৩টা পর্ব ধরে আমাদের মানসিক চিন্তা বা মানসিক উন্নতিগুলো হয়েছে, আমরা কিভাবে মানসিক উন্নতি করব, আমাদের মানসিক কিভাবে বিকাশ হয়, কি, কি বিষয়গুলো আমাদেরকে সবসময় নজরে রাখতে হয়, এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করার পরে আমাদের অভ্যাসগত যে আচরণ, সেইটা পরিবর্তন হওয়া শুরু করে। আমাদের চিন্তার পরিবর্তনের পরে আমাদের স্বভাব পরিবর্তন হয়। স্বভাব পরিবর্তনের পরে আমাদের অভ্যাসটা পরিবর্তন হয়। অভ্যাসটা যখন পরিবর্তন হয়, তখনই আমাদের চারিত্রিক পরিবর্তন ঘটে। আর চারিত্রিক পরিবর্তন যখন ঘটে, তখনই আমরা সাফল্যের দিকে ধাবিত হই। তো ৪র্থ পর্বে এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করে দেখানো হয়েছে যে কিভাবে আমাদের এই অভ্যাসের পরিবর্তনগুলো আমাদের চারিত্রিক পরিবর্তনের সাথে সংযোজন হয়। আরেকটা বিষয় বেশ আলোচনা করা হয়েছে ৪র্থ পর্বে, সেটা হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কিভাবে আমাদের প্রজ্ঞা থাকা উচিত এবং প্রযুক্তিকে আমরা ব্যবহার করব টুল হিসেবে। প্রযুক্তি যেন আমাদেরকে চালনা না করে, ওই জিনিসটা আমরা প্রজ্ঞা দ্বারা সেটেল করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বইয়ের অনেকগুলো রেফারেন্স, অনেকগুলো ব্যাখ্যা এবং আমাদের চিন্তা কেন করতে বলা হয়েছে, কেন আমাদের চিন্তাগুলো প্রভাবিত হয়,
কোরআনের অনেকগুলো আয়াত দ্বারা এখানে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি আমাদের সমাজে প্রচলিত যে প্রবাদ বাক্যগুলো আছে এবং প্রজ্ঞার যে কথাগুলো আছে, এই জিনিসগুলোর সাথে কিভাবে আমাদের চিন্তাগুলো রিলেটেড, বৈজ্ঞানিক চিন্তাগুলো কিভাবে আমাদের সাথে রিলেটেড, প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে আলোচনা করা হয়েছে এবং কিভাবে আমাদের চিন্তা শক্তিকে আমরা আরও বৃদ্ধি করতে পারি। চিন্তা শক্তি বৃদ্ধির মাধ্যমে কিভাবে আমরা চরিত্র ঠিক করতে পারি। চরিত্র ঠিক করতে চরিত্র বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের যে নৈতিক স্বভাবগুলো আছে বা যেইগুলো আমরা উন্নতি করলে আসলে ভবিষ্যতে আমরা একটা পর্যায়ে ভালো জায়গাতে পৌঁছাতে পারবো, ওই জিনিসগুলো এখানে বোঝাচ্ছে। সো এই বইটা পড়লে আমরা কিভাবে চিন্তা করতে হবে, চিন্তার প্রসার কিভাবে করতে হবে, আমরা কোথায়, কোথায় ডিস্ট্রাক্ট হয়ে যাই, কোথায়, কোথায় বৈজ্ঞানিকভাবে আমাদের মস্তিষ্ক আমাদেরকে ডিস্ট্রাক্ট করে, সামাজিক বিষয়গুলো আমাদেরকে ডিস্ট্রাক্ট করে, ওই জিনিসগুলো আমরা জানতে পারবো এবং কিভাবে সেই জিনিসগুলো কাটিয়ে উঠতে কি, কি মেথড আমাদেরকে ফলো করতে হয়। এখানে বেশ কিছু মেথডের কথা উল্লেখ করা হয়েছে। তো এই মেথডগুলো যদি আমরা ফলো করি, বিশেষ করে আমি যেটা বললাম যে এখানে ৩ টা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। তারা কিভাবে এই মেথডগুলা ইউজ করে তাদের সমস্যাগুলো সলভ করেছে, ওইগুলো লাইন বাই লাইন সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। সো আপনারা যদি চান আপনাদের চিন্তার বিকাশ ঘটুক, আপনাদের চিন্তা আরও প্রসারিত হোক এবং জীবনে সফলতা আসুক, নিজের একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি হোক, একদম যেটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং, অসাধারণ একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হোক, সেই জিনিসটা যারা চান তারা অবশ্যই ভাবিয়া করিও কাজ বইটা পড়তে পারেন। সো চিন্তাকে যদি আপনি সঠিক অভ্যাসে পরিণত করতে চান, তার জন্য আপনাকে টেকনিকগুলো শিখতে হবে এবং সম্পূর্ণ টেকনিক ভিডিওতে অবভিয়াসলি ব্যাখ্যা করা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন বইটা কত বড়। সো সবগুলো টেকনিক জানতে এবং নিয়মিত ফলো করতে হলে আপনাদের অবশ্যই বইটা পড়তে হবে। সো বইয়ের লিঙ্ক ক্যাপশনে, কমেন্টে থাকবে। আপনারা যারা কিনতে চান, নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে চান, সো তাদের জন্য এই বই। ধন্যবাদ।